আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের যে গরম খবরটা দিতে আসছে সেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা ভেস্তে যাচ্ছে। এবং এটা ভেস্তে যাচ্ছে, এটা 7 তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারবেন। 6 তারিখ বা 7 তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে এই নির্বাচন হবে না। এবং আজকে রাতে এখন পর্যন্ত যদি নাও জেনে থাকেন, আগামীকাল থেকে দেখবেন যে বিএনপি পিছু টান দিচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বিএনপি পেচকিতে পড়ে গেছে, বিএনপি নির্বাচন বয়কটের চেষ্টা চলছে, বিএনপি বয়কট করেও দিতে পারে এবং করে দেওয়ার সম্ভাবনাই 80%। তাহলে থাকলো বাকি দুই, জামাত আর এনসিপি, এই দুইটাকে দিয়ে নির্বাচন হবে না। এখন আপনারা বলতেন যে হঠাৎ কেন বিএনপি এখান থেকে, তার কারণ হচ্ছে যে আপনি দেখেন যে এই যে নির্বাচন নিয়ে মানে হা না ভোট নিয়ে সরকার যেভাবে প্রচার প্রচারণা, এটা হয় না। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো নিরপেক্ষ সরকার সে তো বলতে পারে না আপনি কোথায় ভোট দিবেন আর কোথায় ভোট দিবেন না, সেটা বলবে বিভিন্ন দলগুলো। সেটা না করে এখানে সরকার 14,000 কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র হা না ভোটে হাঁকে জিতানোর জন্য, যেটা নিয়েই প্রথমে বেজে গেল যে পেস্কি। এবং বিএনপিকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, যার কারণে সম্ভবত গতকাল তারেক জিয়া কোনো এক জায়গায় হাঁ ভোটের পক্ষে বলেছেন। কিন্তু হয়ারাজ যেখানে বিএনপির লোকজন, এই যে আমি যেখানে থাকি এখানে যে পোস্টাল ব্যালট গেছে সব না ভোট ছিল, সবাই না ভোট। এরপরও তারেককে দিয়ে এটা বলানো হয়েছে এবং তারেক জিয়া সম্ভবত বুঝে ফেলছে যে উনি হাতে বলুক আর নাতে বলুক, উনি ধানের শীষে দাঁড়াক আর যেখানেই দাঁড়াক, বিএনপির কপালে মূলা ঝুলাই দিছে। মানে ওই যে গাধারে যেমন সামনে গাজর ঝুলাই দিয়া দৌড়ানো হয়, ওই রকম ঝুলাই দিছে, ওনারা ক্ষমতায় যেতে পারবে না। এটা সম্ভবত বিএনপি বুঝে গেছে যদি সুবুদ্ধির উদয় হয়। আর এছাড়াও ইন্টারন্যাশনালি কিছু খেলাও চলছে এখন। যেমন দেখেন যে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি, ওইদিকে ল্যাটিন আমেরিকার চুক্তি, এইদিকে আপনার কানাডার চুক্তি, ওইদিকে আবার চায়নার সাথে কানাডার চুক্তি, এগুলো সব মিলে জিও পলিটিক্সে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা আছে, যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে। এখন আমেরিকা নিজেরাও এখন আবার ভারতের সাথে চুক্তি করার জন্য চাইতেছেন এবং এই চুক্তি হয়েও যাবে। তবে এই চুক্তি হওয়ার আগে ভারতের সেই ডোজ যে আমার আশপাশে, এটা আপনি এটা মনে করেন না যে ভারত বলছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে এনে বসো, না 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 না। ভারত বলছে যে আমার আশপাশের যে দেশগুলো আছে এগুলোতে অস্থিতিশীল পরিবেশ থাকলে আমার ক্ষতি, সুতরাং আমি চাই এখানে স্থিতিশীল পরিবেশ থাকুক, কোনো মৌলবাদীর উত্থান না হোক। আর এই মৌলবাদীর উত্থানটা এখন এই মুহূর্তে কোথায়? বাংলাদেশে। সুতরাং এইটাকে ঘাড় চাইপা ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা যে বিশ্বের অনেক নামি দামি হিউম্যান রাইটস সংস্থা, বেশ কিছু আপনার সংসদীয় সদস্য, যে ব্রিটেন, কানাডা, বেশ কিছু, মানে এটা হাইফাই অনেক লোক, সবাই ইনক্লুসিভ নির্বাচন। এবং আপনারা যেটা জানেন যে শেখ হাসিনা নিজেও বলেছে আমরা আমাদের সময় নির্বাচন খারাপ হতে পারে। শেখ হাসিনা এই কথাটা কিন্তু বলছে যে খারাপ হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো কাউকে নিষিদ্ধ করে ইলেকশন করি, তারা আসে নাই সেটা অন্য ব্যাপার। তারা আমাদের নিষিদ্ধ করে আমাদের এক্সাইট করে নির্বাচন করতেছে, এটা তো ইনক্লুসিভ হয় না। আমরা যেহেতু 40% লোক আমাদের পক্ষে। এদিকে জাতীয় পার্টিও দাঁড়িয়েছে, জাতীয় পার্টিও যে কোনো মুহূর্তে জাতীয় পার্টি টান দিবে, বয়কট করবে ইলেকশন। তাহলে বয়কট করবে ইলেকশন যদি জাতীয় পার্টি করে ফেলে, সাথে টুকটাক আরো কিছু লোকজন করে ফেলবে, থাকবে জামাত আর বিএনপি। সুতরাং বিএনপি জানে যে ওরাও এখানে করতে হবে। আপনার ঠিক 15ই ফেব্রুয়ারি ইলেকশনের মতোই হতে যাচ্ছে। তার মানে ইলেকশন হবে না 7 তারিখের ভিতরে, এই ইলেকশনটা বয়কট হবে বলে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে গ্যারান্টেড নিউজ। এবং এই নিউজটা আমরা আগামী 2-4 দিনের ভিতরে আরো ভালোভাবে বুঝতে পারবো। সুতরাং দেখতে থাকেন, চোখ কান খোলা থাকেন, যেই মুহূর্তে যে নিউজ আসবে সেই নিউজই আমি আপনাদের কাছে নেব। সংস্কারের নামে বহু নাটকের পর যখন আলী রাজার ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করে, তখন বিএনপি ছিল নাখোশ। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা কোনো ধরনের রাগ ঢাক না রেখে তখন বলেছিলেন ঐকমত্য কমিশন জুলাই সনদের নামে প্রতারণা করেছে। দলটির মহাসচিব বলেছিলেন বিএনপি নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে এবং তাতে তারা বিস্মিত। বিশ্লেষকরা মনে করেন স্পষ্টতই বিএনপিকে হাইকোর্ট দেখানোর পরও শুধু নির্বাচনের আশায় দলটি জুলাই সনদে স্বাক্ষর করে এবং জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিএনপির বেশি আগ্রহ ছিল।
এই জুলাই সনদের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে। এবারে প্রথম কোন সাধারণ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে হচ্ছে গণভোট। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়া নিয়ে এই গণভোট। নির্বাচনের তাফসিল ঘোষণার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নিজেদের পছন্দসই দলগুলোকে নিয়ে জুলাই সনদ করেছে, আবার সেই দলগুলো নোট অফ ডিসেন্ট গুলো সরকার পাত্তাই দেয়নি। তা সত্ত্বেও সরকারের চেষ্টা হলো এটা নিশ্চিত করা তারাই দুনিয়ার সেরা সংস্কার করেছে। সরকারের সাথে তাদের দুই মিত্র জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচার শুরু করে। তবে আনুষ্ঠানিক প্রচারে 30 জানুয়ারির আগ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব গণভোট নিয়ে বক্তব্য দেয়নি। উল্টো বিএনপির তৃণমূলের কিছু জায়গায় না ভোটের পক্ষে প্রচার দেখা গেছে। যদিও দলের কিছু কিছু নীতি নির্ধারক জানিয়েছিলেন দলটির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে। এমনকি দলের শীর্ষ নেতারাও গণভোটের প্রচারণায় কেন যাচ্ছেন না তা পরিষ্কার করেছেন। 12 ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে। গণভোটের বিরুদ্ধে এর চেয়ে বড় বক্তব্যটি দিয়েছিলেন খোদ দলটির চেয়ারপারসন তারেক রহমানই। 13 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। সেদিন তিনি বলেছিলেন, এই সময় গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া এবং পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন কৃষকদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেছিলেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় 3,000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। অপরদিকে আমরা দেখি দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে প্রায় সম পরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষির কাছে এই সময়ে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে তারেক রহমান হঠাৎ করে নিজের অবস্থান পাল্টান। গত 30 জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান নির্বাচনের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, জুলাই সনদকে সম্মান করতে হবে, সেজন্য ধানের শীষ যেমন সিল মারার পাশাপাশি হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি। তারেক রহমানের এমন আকস্মিক প্রচারে বিষয়টি নিয়ে বিএনপির ভিতরে ও বাইরে ব্যাপক আলোচনা হয়। জামাত ও এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রথম দিন থেকে প্রচার শুরু করেছিল। 22 জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। সেদিন সিলেটে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে জনসভা শেষে সড়ক পথে ঢাকায় ফেরার সময় আরো 6টি নির্বাচনী জনসভা করেন তিনি। এসব সভায় বিএনপির পক্ষ থেকে গণভোটের বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে জানা গেছে। এরপরও তিনি দেশব্যাপী যেসব প্রচার সভা করেছিলেন 30 জানুয়ারির আগে কোনোটি হ্যাঁ বা না এর পক্ষে কোনো কথা বলেননি। অন্যদিকে 22 জানুয়ারি রাজধানীর মিরপুরে জামাত ও এনসিপি নেতৃত্বাধীন জোট নির্বাচনী জনসভা করে। সেখানে নেতারা জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতেও জনগণকে অনুরোধ করেন। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারের জন্য 238টি আসনে দলীয় প্রতিনিধি ঘোষণা করেছে এনসিপি। প্রশ্ন উঠেছে, তারেক রহমান হঠাৎ করে নির্বাচনী জনসভায় হ্যাঁয়ের পক্ষে ভোট চাইলেন কেন, যেখানে দলটির সিনিয়র নেতারা স্পষ্টতই গণভোট নিয়ে কৌশলী হওয়ার চেষ্টায় ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তারেক রহমান যেদিন হ্যাঁয়ের পক্ষে ভোট চেয়েছেন তার আগের মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে সরকার নিজে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অংশীজনরা এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে আইনের ভুল ব্যাখ্যা দিতেও পিছু পা হননি। তা নিয়ে রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বিপত্তি বাধে নির্বাচন কমিশনের একটি চিঠিতে। 29 জানুয়ারি তারা সরকারকে দেওয়া চিঠিতে দিয়েছে মহাহুঙ্কার। ওই চিঠিতে নির্বাচন কমিশন বলছে, হ্যাঁ বা না এর পক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই। যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের চিঠি সরকার অবস্থানকে নড়বড়ে করে দেয়। সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে ভয় ঢুকেছে। রোববার আদালত খুললে সরকার এমন বেআইনি কাজ নিয়ে রিট দায়ের হতে পারে। আর এই আইনি কাজে বিএনপিপন্থী আইনজীবীদের থাকার
আশঙ্কা করছে সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে অধ্যাপক আলী রিয়াজ সহ সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি সামাল দিতে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে। মিত্র কয়েকটি দলের সুপারিশ ছিল বিএনপিকে হ্যাঁ ভোটের পক্ষে নামাতে না পারলে সরকারের মিশন হ্যাঁ ভোট বেচতে যাবে। সেক্ষেত্রে বড় ধরনের কারচুপি ছাড়া হ্যাঁ জয়ের কোনো আশাই দেখেন না সরকারের মিত্ররা, কারণ এরই মধ্যে জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো প্রকাশ্যে ঘোষণা দিয়ে না ভোটের পক্ষে নেমেছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভোটের মাঠে একটি বড় শক্তি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। নো ভোটের প্রচারে নেমেছে দলটি। তারপরও দলটির সমর্থক যারা ভোট দিতে যাবে বা যেতে বাধ্য হবে তারা না ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে বিএনপির তৃণমূলে না ভোটের প্রচার পর হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে যাওয়ায় সরকারের চোখে সর্ষে ফুল দেখতে পায়। প্রশ্ন হলো যে তারেক রহমানের কাছে গণভোটের চেয়ে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার মুখে হঠাৎ হ্যাঁ ভোটের পক্ষে কথা শোনা গেল কেন? বিএনপির সিনিয়র দুজন নেতা মনে করেন বিষয়টি সহজেই বোঝা যায় যদি আপনি গত 18 মাসে তারেক রহমানের সিদ্ধান্তগুলো দেখেন। নির্বাচনের জন্য তারেক রহমান সরকারের বহু সিদ্ধান্ত মেনে নিয়েছেন যেগুলো প্রথমে বিএনপি বিরোধিতা করেছিল। এমনকি দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মব সন্ত্রাসের বিরুদ্ধে তারেক রহমানকে কখনোই সরকারের বিরোধিতা করতে দেখা যায়নি। সূত্রগুলো বলছে সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে বলা হয়েছে সরকার অন্য দুই মিত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্যে প্রচার চালালেও বিএনপি এই বিষয়ে নিশ্চুপ আছে, এমনকি কোথাও বিরোধিতা করছে। আর তাতে মানুষের কাছে বার্তা যাচ্ছে বিএনপি না ভোটের পক্ষে কিংবা গণভোটের পক্ষে নয়। সরকারের এমন বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বলা হয় সব রাজনৈতিক দলগুলো যদি সংস্কার প্রস্তাব নিয়ে একমত হয় তাহলে গণভোটের প্রয়োজন কি? তবে সরকার উচ্চ পর্যায় থেকে বিএনপিকে জানানো হয় বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে না নামলে অন্য দুই মিত্র নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। এমন হুমকিতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি নির্বাচনের আশায় সরকারের বহু অনৈতিক ও বেআইনি প্রস্তাব এরই মধ্যে মেনে নেয়া তারেক রহমান পড়েন বিপাকে। সরকার যে তারেক রহমানকে একটি ধাক্কা দিয়েছেন সেটি আবার কৌশলে বলেও ফেলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। 31শে জানুয়ারি কেরানীগঞ্জে শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন জাতির ধাক্কা খেয়ে এখন কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। পরিষ্কারভাবে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে। তারা বলে যে গণভোট আবার কিসের? এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে তখন তারা গতকাল থেকে একটু বলা শুরু করেছে। আসলে এরই বলে ঠালার নাম বাবাজি। এ জাতি যারা ধাক্কা দেয় তাদের ছেড়ে দেয় না। বিএনপির সূত্রগুলো বলছে যে ধাক্কাতেই তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলুক না কেন বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ নির্বাচনী প্রচারের শুরু থেকে দলটির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত ছিল জুলাই সনদ নিয়ে গণভোটের প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। এ কারণে দলের ভিতরে হতাশা তৈরি হয়। তাই গণভোটকে অগ্রাধিকার তালিকার একেবারে নিচের দিকে রাখার পরিকল্পনা নিয়েছিল দলটি। বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বলেছেন দল যদি হ্যাঁ ভোটকে সমর্থন করে তাহলে জনগণ এবং প্রতিদ্বন্দ্বীরা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কারণ তাদের নিজস্ব দাবি গণভোটের প্রশ্নে প্রতিফলিত হয়নি। আর যদি তারা না ভোটের জন্য প্রচারণা চালায় তাহলে এটি হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালানোর অন্যান্য দলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই পরিস্থিতিতে দলটি প্রাথমিকভাবে ঠিক করেছিল গণভোটে কোন দিকে ভোট দিতে হবে এ নিয়ে সমর্থকদের কোনো নির্দেশনাই দেবে না। দলটির সূত্রগুলো বলছে দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার আসন সহ কমপক্ষে 100টি আসন আছে যেখানে বিএনপি প্রার্থীদের জিততে হলে আওয়ামী লীগের ভোট দরকার। আওয়ামী লীগ গণভোটের বিরুদ্ধে হওয়ায় এসব আসনের প্রার্থীরা এখন তারেক রহমানের বক্তব্যের পর ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন। দলের স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলে কেউ কথা বলবেন এটা অসম্ভব, কিন্তু তারেক রহমান সরকার ও সরকারের দুই মিত্রের চাপে সরাসরি হ্যাঁ পক্ষে অবস্থান নেয় বহু আসনে পরিস্থিতি পাল্টে যেতে পারে। তেমন হলে বিএনপির অবস্থা 1991 সালে আওয়ামী লীগের মতো যে হতে পারে তার শঙ্কা আরো বাড়ছে। হ্যালো জান্নাতীদের দেশ, তোমরা তো জান্নাতের টিকিট বেচতেছো, তারপর তোমরা কবরে যে কোশ্চেন হবে সেই কোশ্চেনও ফাঁস করতেছো। তো এখন আমার কথা হচ্ছে যে দলের
বর্তমান আমির বলে যে এই দলের প্রধান কখনো মহিলা হইতে পারবে না, কারণ মহিলাদের শারীরিক যোগ্যতা নাই। আমি বুঝলাম না, একটা দলের প্রধান হইতে হইলে কি কি শারীরিক যোগ্যতা লাগে। তো এই যে এরাই 2001 থেকে 6 সালে যখন বেগম জিয়ার আন্ডারে বিএনপি সরকারের আমলে ছিল, মন্ত্রিত্ব পাইছিল, তারা এটা গর্বভরে স্বীকারও করে যে ওরা বিএনপি দুর্নীতি করছে। তো কি হয়েছে, আমরা তো 2-3টা মন্ত্রণালয় ছেড়ে যায় নাই যেন কম দুর্নীতি হয়। তো তারা স্বীকার করলো যে তারা নারী নেতৃত্ব মেনে নিতে পারে। সেইটা যদি হয় সাদা চামড়া, সেটা যদি হয় বেজির মতো পিঙ্ক শিফন, তাইলে মেনে নিতে পারে। বাট তাদের দলের কেউ নারী প্রধান হইতে পারবে না, না জামায়াতের আমির কখনো মহিলারা হইতে পারবে না, এবং তাদের এমপিও মহিলা নাই। খেয়াল করছেন? করেন নাই তো যাই হোক, কিন্তু খেয়াল করবেন এই বিশেষ দলের ভোট চাইতে আপনার বাড়িতে কারা আসে? কালা কালা বস্তা পিন্দে, মুখ ঢেকে, হাত ঢেকে, নাক ঢেকে, চোখ ঢেকে তারা আসে ভোট চাইতে এই দলের পক্ষে। ভাবতে পারেন যে দলের লোক মানে মাথারা তাদেরকে কোনো কাউন্টিং এর মধ্যেই রাখে নাই, তাদেরকে হিসাবের মধ্যেই রাখে নাই, তাদেরকে হিসাবের বাইরে ফেলে দিয়েছে লাথি মেরে, তারা নাকি ওই দলের পক্ষে ভোট চাইতে আসে। ভাবতে পারছেন আইডেন্টিটা এই মহিলাগুলোর মাথায় কি? এই মহিলাগুলোকে কি দিয়ে বশ করছে এরা? এদের ওই যে নারী প্রধান দলের প্রধান হইতে যে জিনিসটা লাগে ওই জিনিসটা দিয়ে কি এদেরকে এরকম করছে? নাকি ধরেন আমরা যেটা জানি যে ওই বিশেষ দলটা জামাত শিবিরের দলটার যারা বউ হয় তারা আসলে একজনের বউ হয় না, তার গণ বউ হয়। কারণ আমরা দেখছি 501-এর মানবিক বিবাহ, তো এরকম প্রচুর বিবাহ হয়তো হয়ে থাকতে পারে। নাইলে দেখেন যে দলে কোনোদিন তাদের ভোট দেওয়ার অধিকারই রাখে না, যে দলের কাহিনী হচ্ছে বলে যে আমরা মেয়েদের চাই না, মেয়েরা ঘরের বাইরে আসুক, সেই দলের পক্ষে এরা প্রচারণা চালায় বেটিগুলা পুটকির কাপড় তুলে ল্যাংটা হয়ে। রহস্যটা কি? রহস্য যে ওইখানে, বুঝছেন, ওই যে দলের প্রধান হইতে হলে যে জিনিসটা লাগবে ওইখানে। বুঝতে পারছেন যে ভাগে যোগে খায় সবাই মিলে ঝুলে। তো মনে করেন বাই ওয়ান গেট সো মেনি ওয়ান, একটা কিনলে 1000টা ফ্রি, আনলিমিটেড ফ্রি, এরকম ব্যাপারটা। তো এই জন্য মনে হয় বেশি মজা লাগে। তো এরা আবার দেখবেন আপনাকে বলবে যে ভেস্তে যাইতে পারবেন এই টিকিট দিলে। তো বেহেশতের টিকিট যেহেতু কিনতেই আছেন এদের কাছ থেকে, তাইলে একদম দলিল করে নেবেন কোথায় কতটুকু কি পরিমাণে বেহেশতের জায়গা আপনাদের জন্য বরাদ্দ করছে, সেই প্রমাণটুকু এদের কাছ থেকে নিয়ে রাখবেন গেডি দইরা, বুঝছেন। আর যদি আপনার কাছে চাইতে আসে তাইলে বলবেন যে তাইলে আপনাদের দলের একটা মহিলা এমপি নিয়ে আসেন, আমরা তাকে ভোট দিব, বা আপনাকে একটু দেখি আপনি কে ভাই, মানুষের মুখ না দেখে তো আসলে পরিচয় নিশ্চিত হওয়া যায় না, এটা যদি বলেন। এবং তারপর তারা বলবে যে বেগানা নারীদের মুখ দেখাইতে নাই, তাইলে বেগানা নারী হয়ে তারা রাস্তাঘাটে বাইরে পড়ছে কি জন্য ভোট চাইতে? আমি বুঝলাম না। এই জামাতে ইসলামী সবসময় বলছে তারা ইসলামের সেবা করবে, তো সেইখানে তারা ক্ষমতার জন্য কুত্তা পাগলা হয়ে গেছে কি জন্য? তারা নাকি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, তারা মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। তাইলে অনেককেই তো দেখছেন, এবার একটু গুখাইয়া দেখেন প্রচারণাটা কেন তারা চালাইতেছে, রহস্যটা কি, কি ঘটনা। এবং তারা এটাও প্রমাণ করার চেষ্টা করতেছে, প্রমাণ করতেছে যে আমেরিকাও তাদের সাথে আছে, তাদের ভেস্টু। বুঝতে পারছেন? তারা কিন্তু আবার দেখেন আমেরিকায় যে বড় বড় দলের মাথা মহিলা ইলেকশন করে, যেমন কি বলবো, হিলারি ক্লিন্টন আছে, তারপর হচ্ছে কমলা হ্যারিস আছে, ওদেরকে কিন্তু তাদের সমস্যা নাই। তাদের সমস্যা একমাত্র বাংলাদেশে কোনো মহিলা এমপি ইলেকশন করতে পারবে না এই বিশেষ জামাইতা দলটা থেকে, এবং তাদের দলের প্রধানও হইতে পারবে না। তারপরও কি আপনাদের মাথায় কিছু ঢুকতেছে না? হ্যাঁ, না ঢুকলে আর কি করবেন? গু খান, গু তো খাইছেনি, ওই 1.5 বছর ধরে গুই খাইতেছেন, আপনাদের গু ঠাইসা খাওয়ানো হইতেছে গলায় বইরা, তারপরে বুঝতে পারতেছেন না। কবে বুঝবেন অ্যাকচুয়ালি? 12 তারিখের পরে। তো 12 তারিখের পরে বুঝলে তো আসলে লাভ নেই, কারণ এই যে একবার হাইকোর্ট মানে মারা যায় যার গোয়া, একবার হাইকোর্ট করলে তো ফেরত আসে না, কোনোভাবেই আসবে না। তখন কান্দাকুটি কইরেন না, তখন কিন্তু ভুলেও কান্দাকুটি কইরেন না যে গোয়া তো চলে গেছে, এখন ফিরে আসে না কেন। এইরকম ভণ্ড এবং মোনাফেক চোদা দল থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্যই আমরা এতদিন কথাবার্তা বলছি, তোমাদের অ্যাক্টিভিজম করছি, আগেও এখনো করতেছি, কিন্তু তোমাদের সেটা ভালো লাগে না। তোমরা খাবা ফোন মারা, যাও তোমরা ফোন মারাই খাও, তোমাদের সেইটাই তোমাদের মানে কপালের লিখন, তোমরা তো সেটা খণ্ডাইতে পারবে না। আল্লাহ বলছে না যে আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হারের মতো পড়াইয়া দিয়েছি। তারপর মানুষ চেষ্টা করে যে যদি কিছু বদল হয়, কিন্তু না, রতনে রতন চিনা, শিওরে চিনা কচু, তোমরা সেই শিওর এবং তোমরা সেই কচুই খাইতে যাচ্ছে। সরি,
শব্দটা অন্য কিছু হবে না, আমি কচু বলে ফেলছি না, কচুর অপমান। কচুতে অনেক আয়রন আছে, যেটা খাইলে বুদ্ধি খোলে, মাথার চুল ভালো হয়, বুঝতে পারছেন? আপনারা তো সেই কচু খাওয়ার যোগ্যতা রাখেন নাই, হারায় ফেলছেন। হারান নাই? তাইলে তো হ্যাবট নিয়ে এত ফাল পারতেছেন কি জন্য? বলতে পারতেছেন না?